হ্যালো ফ্রেন্ড, আজকে আমরা জৈব বিক্রিয়া ক্রিয়াকৌশল সম্পর্কে তার যে মৌলিক ধারণা সেই ধারণা সম্পর্কে জানব, যেটা আমাদের ক্লাস যে 11-এর যে কেমিস্ট্রিতে রয়েছে, ফান্ডামেন্টাল কনসেপ্ট অফ রিঅ্যাকশন মেকানিজম। অর্থাৎ একটা ফান্ডামেন্টাল রিঅ্যাকশনের ক্ষেত্রে কি কি ঘটনাগুলো ঘটে এবং তাদের যে মৌলিক যে ধারণা, যে তোমার ফান্ডামেন্টাল যে কনসেপ্ট, সেই কনসেপ্টগুলো একটা একটা করে আলোচনা করব। আজকের মুখ্য যে আলোচ্য বিষয় সেইগুলো আমরা দেখে নিব। তো প্রথমত আমরা বলি যে কোনো একটা রিঅ্যাকশনের ক্ষেত্রে তার মেকানিজম কেমন হয়। তো একটা রিঅ্যাকশন যখন ঘটবে বা একটা বিক্রিয়া যখন ঘটে, সেইখানে প্রথমত যেটা থাকে সেটা হচ্ছে কি সাবস্ট্রেট। সাবস্ট্রেটটা কি? সাবস্ট্রেটটা হচ্ছে তোমার মূল যে জৈব যৌগ আমরা যেটা নিয়েছি সেটাকে আমরা সাবস্ট্রেট বলি, ঠিক আছে। তো সেই সাবস্ট্রেটকে আমরা কি করব, একটা নির্দিষ্ট কোনো যে বিকারক দ্বারা তাকে রিঅ্যাকশন ঘটাতে হয়। সেই যে বিকারক তাকে আমরা বলবো রিএজেন্ট। তাহলে আমাদের কি হলো, একটা রিঅ্যাকশনের ক্ষেত্রে একটা সাবস্ট্রেট যেটা হচ্ছে মুখ্য মূল জৈব যৌগ, তার সাথে একটা নির্দিষ্ট রিএজেন্ট বিক্রিয়া করবে, করে একটা ইন্টারমিডিয়েট ফর্মেশন করবে, অর্থাৎ অন্তর্বর্তী একটা পদার্থ উৎপন্ন করে। ঠিক আছে, সেই ইন্টারমিডিয়েট পদার্থটি যেটা উৎপন্ন হয় সেটা কিন্তু ন্যাচারালি আনস্টেবল হয়। ফলে কি হয়, আনস্টেবলের জন্য অর্থাৎ অস্থায়িতার জন্য সেই ইন্টারমিডিয়েট যৌগটি ফরওয়ার্ড রিঅ্যাকশানে টেক পার্ট করবে, অর্থাৎ ডান দিকে রিঅ্যাকশানটা অগ্রগতি ঘটবে এবং তার ফলে আমরা কিন্তু প্রোডাক্ট পাই। ঠিক আছে, তাহলে একটা রিঅ্যাকশন মেকানিজমের ক্ষেত্রে আমাদের সাবস্ট্রেট প্রয়োজন, রিএজেন্ট প্রয়োজন এবং তার থেকে আমাদের কি উৎপন্ন হবে, প্রোডাক্ট উৎপন্ন হবে। তার মধ্যবর্তী স্থানে উৎপন্ন হবে ইন্টারমিডিয়েট। ওকে, এরপর আমরা আসছি সাধারণত যে জৈব যৌগগুলো আমরা দেখতে পাই, ঠিক আছে, তাদের বন্ধনের যে প্রকৃতি, সেই বন্ধন প্রকৃতি কিন্তু কোভ্যালেন্ট হয়, অর্থাৎ যেটাকে আমরা বলি সমযোজী। ঠিক আছে, কোভ্যালেন্ট বন্ড হয়ে থাকবে। তো এবারে কিছু ব্যাপার থাকে, অর্থাৎ যে একটা সমযোজী বন্ধন যদি আমরা এ আর এর মধ্যে যদি সমযোজী বন্ধন গঠন করে, তাহলে তারা একটা একটা করে ইলেকট্রন দিয়ে তারা সমযোজী বন্ধনটা কিন্তু গঠন করবে, ঠিক এই রকমভাবে। ঠিক আছে, এই একটা ইলেকট্রন দেবে, এই একটা ইলেকট্রন দেবে, ফলে তারা যে বন্ধনটা গঠন করে সেইটাকে আমরা বলবো সমযোজী বন্ধন। অর্থাৎ সমযোজী বন্ধনের জন্য কটা ইলেকট্রনের প্রয়োজন হবে, দুটো ইলেকট্রনের প্রয়োজন। ঠিক আছে, এবারে কথাটা হচ্ছে কি, যে এই জৈব যৌগ অর্থাৎ জৈব যৌগের মধ্যে থাকা যে সমযোজী বা কোভ্যালেন্ট বন্ড, সেই বন্ডে কিন্তু তাদের যে লোন পেয়ার, অর্থাৎ এই যে সমযোজী বন্ধন তার মাঝে থাকা যে লোন পেয়ার, সেই লোন পেয়ারের স্টেবিলিটির ওপরই কিন্তু এই সমযোজী বন্ধনের স্টেবিলিটিটা নির্ভর করে। এবারে এই লোন পেয়ারের স্টেবিলিটি কিন্তু পরিবর্তনশীল। কিভাবে পরিবর্তনশীল? যদি আমরা কার্বন আর অক্সিজেন নিয়ে নিই বা কার্বন হ্যালোজেন নিয়ে নিই, তাহলে দেখবে যে কার্বনের থেকে অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, ঠিক একই রকমভাবে কার্বনের থেকে হ্যালোজেন মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, যার জন্য কি হয়, মোর নেগেটিভ এলিমেন্ট অর্থাৎ তড়িৎ-ঋণাত্মক মৌলগুলো ইলেকট্রন জোড়কে নিজের দিকে টেনে রাখার প্রবণতাটা বেশি। ফলে এই বন্ধন জোড় অর্থাৎ সমযোজী বন্ধন গঠনকারী যে জোড়, সেই ইলেকট্রন জোড়কে হ্যালোজেন তার নিজের দিকে টেনে রাখে। ঠিক একই রকমভাবে অক্সিজেনও হচ্ছে ইলেকট্রন যে জোড় তাকে টেনে রাখবে। ফলে এইখানে অক্সিজেন আর কার্বন এদের মধ্যে একটা আয়নিক ক্যারেক্টার সৃষ্টি হবে। আয়নিক ক্যারেক্টার বলতে
অর্থাৎ যার হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি বা তড়িৎ ঋণাত্মকতা বেশি, তা হচ্ছে ডেল মাইনাস হয়ে যায়, অর্থাৎ সামান্য পরিমাণ নেগেটিভ চার্জের উদ্ভব ঘটবে। ঠিক একই রকম অপোজিটে থাকা যেটা লেস ইলেকট্রোনেগেটিভ, তার মধ্যে পজিটিভ চার্জের উদ্ভব ঘটে। ঠিক আছে, হ্যালোজেনের ক্ষেত্রেও ঠিক একই রকম ঘটবে। যদি ক্লোরিন নিই তাহলে ডেল মাইনাস হয়, আর কার্বনের ক্ষেত্রে ডেল প্লাস হয়। অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি যে একটা কোনো ফান্ডামেন্টাল রিঅ্যাকশনের ক্ষেত্রে যদি রিঅ্যাকশন মেকানিজম দেখি, তাহলে তাদের জৈব যৌগের যে বন্ধন প্রকৃতি, সেই বন্ধন প্রকৃতির সমযোজী থেকে পরিবর্তিত হয়ে কিছু পরিমাণ আয়নিক হয়ে যায়। এই আয়নিক হয়ে যাওয়ার কতগুলো মুখ্য কারণ রয়েছে, সেই কারণগুলো আমরা দেখি। দেখো, সেই সমস্ত মুখ্য কারণগুলো হচ্ছে, কারণ এক হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট। ঠিক আছে, যেটাকে আমরা প্লাস আই এফেক্ট বা মাইনাস আই এফেক্ট সম্পর্কে জানি। তো আমি বিস্তারিতও কিন্তু প্রত্যেকটা ভিডিওতে একটা একটা করে আলোচনা করব, টোটাল 4টি ভিডিও করব। ওকে, তো প্রথমে আমাদের আজকের যে আলোচ্য বিষয় হবে তা কিন্তু ইন্ডাকটিভ এফেক্ট। দ্বিতীয়ত হচ্ছে ইলেক্ট্রোমারিক এফেক্ট, যা হচ্ছে আমরা প্লাস ই বা মাইনাস ই দ্বারা ডিনোট করে থাকি। তারপর আসবে আমাদের রেজোন্যান্স ইফেক্ট, তারপর আসবে হাইপার কনজুগেশনের ফলে যে ইফেক্ট হয় সেই এফেক্ট। এই 4টা মুখ্য কারণের জন্যই কিন্তু এই আয়নিক ক্যারেক্টার সৃষ্টি হয় কোভ্যালেন্ট বন্ড থেকে। তো আজকের আমরা আলোচ্য বিষয় যেটা হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট, সেই সম্পর্কে আমরা বিস্তারিত জানি। ক্লিয়ার? তো চলো শুরু করা যাক। ইন্ডাকটিভ এফেক্টটা কি? দেখো, ইন্ডাকটিভ এফেক্ট এটা আমরা কোনো একটা বন্ডের ক্ষেত্রে দেখব। ঠিক আছে, তো এখানে একটা জিনিস মনে রাখবে, যে বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে, যে বেশি পরিমাণ, ঠিক আছে, যাদের তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে তারা ইলেকট্রন পেয়ারকে, ঠিক আছে, এই পয়েন্টটাকে তোমরা মাথায় রাখবে। ঠিক আছে, এবারে আমরা যদি একটা উদাহরণ হিসেবে ধরে নিই, যদি কার্বন আর আমরা হ্যালোজেন নিয়ে নিলাম। এক্স বলতে এখানে হ্যালোজেনকে বোঝানো হয়েছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন আর হচ্ছে আয়োডিন। ক্লিয়ার? তো এখানে যেহেতু হ্যালোজেন আছে আর কার্বন আছে, তো এদের ইলেকট্রোনেগেটিভিটি যদি অর্ডারটা আমরা দেখি বা ক্রমটা দেখি তড়িৎ ঋণাত্মকতার, তাহলে ক্রমটা কেমন হবে? কার্বনের কম হয় হ্যালোজেনের থেকে, এটা আমরা জানি। ক্লিয়ার? আবার একটা জানি, দেখো, হ্যালোজেনের ক্ষেত্রে যদি ইলেকট্রোনেগেটিভিটি অর্ডারটা সাজায়, তাহলে ফ্লোরিনের বেশি, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর হচ্ছে আয়োডিন। ক্লিয়ার হলো? এবারে এইখানে দেখো, কার্বন আর হ্যালোজেন পরস্পর সমযোজী বন্ধনে আবদ্ধ আছে, ফলে যার তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে, এই যে বন্ধন জোড় আছে, এইখানে থাকা যে বন্ধন জোড়, সেটা কি হয়? তার দিকে টেনে রাখে। ফলে এই যে কার্বন, অর্থাৎ পাশে থাকা যে কম তড়িৎ ঋণাত্মক পরমাণু, তাতে পজিটিভ চার্জের সৃষ্টি হয়, আর যেটা বেশি তড়িৎ ঋণাত্মক সেটার ক্ষেত্রে মাইনাস চার্জের সৃষ্টি হয়। ফলে বন্ধনটা সামান্য পরিমাণ তড়িৎ তোমার আয়নিক হয়ে ওঠে। ক্লিয়ার? এইটাকে আমরা বলবো ইন্ডাকটিভ এফেক্ট। ক্লিয়ার? এবারে ইন্ডাকটিভ এফেক্টটাকে কিভাবে আমরা চিহ্নিতকরণ করি? যেটা হচ্ছে বন্ধন জোড়কে নিজের দিকে যে পরমাণু টানছে সেই দিকে তীর চিহ্ন দিয়ে দেবো, তাহলেই বুঝে দেব যে এই বন্ধন জোড়টাকে এক্স বা হ্যালোজেন তার নিজের দিকে টেনে রাখছে। ঠিক আছে, এইটা ইন্ডাকটিভ এফেক্ট চিহ্নিত করার একটা নিয়ম। ক্লিয়ার হলো? এবারে ধরলাম কার্বন শৃঙ্খল দীর্ঘ হয়ে আছে, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে যেটা তড়িৎ ঋণাত্মক সেটা তো মাইনাস হচ্ছে, প্লাস যত কার্বন সংখ্যা কাছাকাছি থেকে দূরের দিকে যাবে, তত নেগেটিভ চার্জের পরিমাণটা কি হবে? কমতে কমতে থাকবে। ঠিক আছে, প্রথমেই হলো এটা পজিটিভ চার্জ হবে, এটা ডবল পজিটিভ, এই ডবল ডেল পজিটিভ, এটা ট্রিপল ডেল পজিটিভ। যদি আমরা দেখি যে পজিটিভ চার্জের পরিমাণটা কার বেশি, তাহলে সেইভাবে দেখতে গেলে অর্ডারটা কি হবে? ডেল প্লাসটা বেশি হবে, তারপর ডবল ডেল প্লাস, তারপর ট্রিপল ডেল প্লাস, তারপর ফোর ডেল হচ্ছে প্লাস।
ঠিক আছে। তো এদের যে স্থায়িত্ব, ইলেকট্রন জোড়ের যে স্থায়িত্ব, সেই ইলেকট্রন জোড়ের স্থায়িত্বটাকে আমরা ইন্ডাকটিভ এফেক্ট হিসেবে বলি। তাহলে আমরা সংজ্ঞা হিসেবে যদি এক কথায় মনে রাখতে চাই, তাহলে ইলেকট্রন তাহলে ইলেকট্রন জোড়ের যে স্থায়ী সরণ ঘটছে, অর্থাৎ ইলেকট্রন জোড় এক প্রান্তে সরে যাচ্ছে, সেই সরে যাওয়ার ঘটনাটাকেই কিন্তু আমরা ইন্ডাকটিভ এফেক্ট বলবো। ক্লিয়ার? তাহলে ইন্ডাকটিভ এফেক্টের যে বৈশিষ্ট্যগুলো আমরা মনে রাখতে হবে আমাদের, সেইগুলো কি, 1 নাম্বার উৎস থেকে দূরত্ব বৃদ্ধির সাথে সাথে এই প্রভাব কিন্তু ক্রমশ হ্রাস পাবে, একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত বজায় থাকবে, তারপর এই ইন্ডাকটিভ এফেক্ট আর বজায় থাকে না। ঠিক আছে, অর্থাৎ প্রভাবটা থাকবে না। সেটার উদাহরণ আমি ব্যাখ্যা করে দেখাবো। তো দ্বিতীয়ত হচ্ছে কি, ইলেকট্রন জোড়ের যে স্থায়ী সরণ ঘটছে, তার জন্য যে কোভ্যালেন্ট বন্ড ছিল, সমযোজী বন্ধন যেটা ছিল, সেটা খানিকটা কি হয়ে যাবে, আয়নিক বন্ডে পরিণত হয়ে যাবে। আর ইন্ডাকটিভ এফেক্টটাকে বোঝানোর জন্য আমরা তীর চিহ্ন দিয়ে বোঝাবো। তো তীর চিহ্নর মুখটা কোন দিকে থাকবে, যেই দিকে তড়িৎ ঋণাত্মক পরমাণু থাকবে সেই দিকে তীর চিহ্নটা থাকবে। ক্লিয়ার? ইন্ডাকটিভ এফেক্ট মেনলি 2 প্রকার হয়। প্লাস আই এফেক্ট গ্রুপ হয়, অর্থাৎ যেটা ধনাত্মক ইন্ডাকটিভ এফেক্ট দেখাবে, আর একটা হচ্ছে ঋণাত্মক ইন্ডাকটিভ এফেক্ট দেখাবে। এবারে কোনগুলো ধনাত্মক ইন্ডাকটিভ এফেক্ট দেখাবে সেইগুলো আমরা উদাহরণ হিসেবে দেখে নিয়েছি। দেখতে পাচ্ছ তোমরা, এই কোটা সব কোটাই কিন্তু এদেরকে আমরা বলবো যে প্লাস আই এফেক্ট গ্রুপ। ঠিক আছে, এরা সাধারণত কি করবে, যদি আমরা মিথেন গ্রুপের ক্ষেত্রে যদি ধরি, তাহলে এই মিথেন গ্রুপ তাদের যে ইলেকট্রন ডেনসিটি, অর্থাৎ এইখানে যে ইলেকট্রন জোড়টা আছে, সেই ইলেকট্রন জোড়টাকে কি করবে, কার্বনের দিকে ঠেলে দেয়। ঠিক আছে, তো কার্বনের দিকে ঠেলে দেওয়া মানে কি, এদেরকে আমরা বলবো, অর্থাৎ যেটা হচ্ছে যে গ্রুপ বা পরমাণুটা আমরা ব্যবহার করছি, সে যদি ইলেকট্রন জোড়টাকে নিজের দিকে না টেনে পার্শ্ববর্তী কার্বনের দিকে ঠেলে দেয়, তখন সেটা প্লাস আই এফেক্ট দেখাবে। ঠিক আছে, এইখানে সবকটা কিন্তু প্লাস আই এফেক্ট গ্রুপ এগুলো, আর এইখানে রয়েছে মাইনাস আই এফেক্ট দেখানো গ্রুপগুলো। ঠিক আছে, যদি আমরা হ্যালোজেনের ক্ষেত্রে দেখি, তো হ্যালোজেন কি করবে, যে ইলেকট্রন জোড়টাকে নিজের দিকে টানবে, অর্থাৎ নিজের দিকে যখন টানে কোনো একটা পরমাণু বা গ্রুপ, তখন সেইটাকে বলবো আমরা মাইনাস আই এফেক্ট সম্পন্ন গ্রুপ। তো এই গ্রুপগুলো তোমাদের কিন্তু একটু মুখস্থ রাখতে হবে। আর আমাদের এখানে লক্ষ্য রাখতে হবে কার প্লাস আই এফেক্ট গ্রুপের তোমার হচ্ছে প্রবণতাটা বেশি, সেই অর্ডারটা যদি দেখি তাহলে সাজানোই আছে। প্রথমে হবে NH মাইনাস, তারপর ও মাইনাস, তারপর COO মাইনাস, তারপর Me3C মাইনাস, তারপর হবে Me2CH Me2 মাইনাস না, এটা হাইফেন। ঠিক আছে, তারপর হবে CH3CH2, তারপরে CH3, তারপরে D। ঠিক আছে, D বলতে ডয়টেরিয়াম। একই রকমভাবে মাইনাস আই এফেক্ট গ্রুপ দেখা যেগুলো NR3 প্লাস, তারপর হবে SR2 প্লাস, তারপর হবে NH2 প্লাস, তারপর মাইনাস NO2, তারপর আসবে SO2R, তারপর CN, তারপরে হচ্ছে অ্যাসিডিক গ্রুপ, তারপর ফ্লোরিনের পর হবে ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন, তারপর OR, তারপর হবে OH। এদের ক্রমটা এই রকমভাবে চলবে। এবারে দেখতে হবে যার ক্রমটা বেশি হবে। ধরলাম আমরা এখানে এই যে Me3C, এটা একটা কার্বনের সঙ্গে যুক্ত আছে। ঠিক আছে, আর একটা হচ্ছে Me2CH একটা কার্বনের সাথে যুক্ত আছে, আর MeCH2
একটা কার্বনের সঙ্গে যুক্ত আছে। তাহলে এখানে যদি তাদের ইন্ডাকটিভ এফেক্ট প্লাস ইন্ডাকটিভ এফেক্টটা যদি তুলনা করি, তাহলে এটার ক্ষেত্রে হচ্ছে প্লাস ইন্ডাকটিভ এফেক্ট সবথেকে বেশি হবে আর সবথেকে কম হবে শেষেরটা। কারণ এইখানে ইলেকট্রন ডেনসিটিটা কি হয়, অনেকটা বেশি। আর ইলেকট্রন ডেনসিটি কার্বনের ওপর যদি বেশি হয়, তাহলে এই কার্বনের মাথায় হচ্ছে নেগেটিভ চার্জটা থাকবে। তোমার হচ্ছে বেশি পরিমাণ ইলেকট্রন যেহেতু থাকে, ফলে এ কী করবে, এই যে বন্ধন ইলেকট্রন জোড় সেটাকে হচ্ছে কার্বনের দিকে ঠেলে দেয়। ঠিক একই রকমভাবে নিচের দিকে যত যাব তত ইন্ডাকটিভ এফেক্ট কম হয়, ফলে কম পরিমাণ যে ইলেকট্রন জোড়টাকে কার্বনের দিকে ঠেলে দেবে। ঠিক আছে। আর এটার ক্ষেত্রে যদি আমরা ক্লোরিন, প্রথমে ফ্লোরিন ধরলাম, তারপর ক্লোরিন ধরলাম, তারপর হচ্ছে ব্রোমিন ধরলাম, তারপর হচ্ছে আমরা আয়োডিন ধরলাম, তাহলে এদের মধ্যে তুলনা করলে দেখবে এদের মাইনাস আই এফেক্টটা হচ্ছে কার বেশি, ফ্লোরিনের সব থেকে বেশি। ফলে ইলেকট্রন জোড়টাকে সব থেকে বেশি পরিমাণ নিজের দিকে টেনে রাখবে। আয়োডিন সব থেকে কম, ফলে এই যে কম পরিমাণ নিজের দিকে টেনে রাখে। এই জন্য নিজের দিকে টানার প্রবণতা বেশি থাকার জন্য এটা মাইনাস হয়, আর এটার ক্ষেত্রে এটা খুবই কম মাইনাস, অর্থাৎ এটা পজিটিভই বেশি হয়। ঠিক আছে, এটা আমরা গ্রুপে আরও ভালো করে ডিটেলসে জানবো। ক্লিয়ার হলো? দেখো এখানে যে কোশ্চেনটা আমরা আলোচনা করছি, এখানে একটা তোমার হচ্ছে দুটো তোমার অ্যাসিড দিয়ে দেওয়া আছে, তো তাদের পিকে ভ্যালুর মানও দেওয়া আছে। তো কোনটা বেশি অ্যাসিডিক হবে, পিকে ভ্যালুর মানটা নির্ভর করে কিন্তু আমরা আলোচনাটা করব। তো পিকে ভ্যালুর মান যার বেশি হবে, এইখানে কতকগুলো জিনিস একটু জেনে নিবে যে পিকে ভ্যালু যদি মানটা যদি হায়ার হয়, অর্থাৎ বেশি হয়, তখন বুঝে নিতে হবে তার মানে কি হচ্ছে, সে যার পিকে ভ্যালুর মান বেশি সেটা হচ্ছে কম অ্যাসিডিক, বা যেটাকে আমরা বলবো উইক অ্যাসিড। আর যার পিকে ভ্যালুর মানটা হচ্ছে তোমার কম, লোয়ার, সেটা হচ্ছে বেশি অ্যাসিডিক, যেটাকে আমরা স্ট্রং অ্যাসিড বলবো। ঠিক আছে, তো এই জিনিসটা তোমরা একটু জেনে রাখবে, কারণ এটা ইকুইলিব্রিয়ামে তোমাদের আরও ভালোভাবে জিনিসগুলো আছে। পিকে ভ্যালুর মান দিয়ে আমরা অ্যাসিডিটিটা যাচাই করি, পিএইচের মান দিয়ে যেরকমভাবে আমরা অ্যাসিডিটি যাচাই করি, পিএইচের ভ্যালুর মান যত কম হয় সেটা অ্যাসিডিক হয়। ঠিক সেই রকমভাবেই এইটা একটা টার্ম পিকে ভ্যালু, যেখানে পিকে ভ্যালুর মান বেশি হবে তা সেই অ্যাসিডটা হয়ে যাবে উইক অ্যাসিড, আর যার পিকে ভ্যালুর মানটা কম হবে সেটা হয়ে যাবে স্ট্রং অ্যাসিড। এবার এই দুটো যে উদাহরণ দেওয়া আছে, সেই দুটো উদাহরণকে আমরা একটু বিস্তারিত লিখে নেব। লিখে নিলাম। এবারে এখানে অ্যাসিডিটিটা কোনটা হবে, দেখো হাইড্রোজেন যত ইজিলি দান করতে পারবে, অর্থাৎ ত্যাগ করতে পারবে, তত সে অ্যাসিডিক হবে। এবারে এখানে দেখো CH3 গ্রুপ, এ গ্রুপটা কি প্লাস আই এফেক্ট দেখাবে, প্লাস আই এফেক্ট দেখাবে, ফলে এই যে ইলেকট্রন জোড়টাকে কি করবে, কার্বনের দিকে ঠেলে দেবে। ফলে কার্বনের যে ইলেকট্রন ডেনসিটি, অর্থাৎ কার্বনের যে তোমার ইলেকট্রনের যে মেঘ, সেই মেঘের পরিমাণটা বাড়বে। ফলে এই কার্বন আবার কি করবে, এর যে ইলেকট্রন জোড় কার্বন অক্সিজেনের, তা কিন্তু অক্সিজেনের দিকে ঠেলে দেয়। তো অক্সিজেনের ওপর যদি ইলেকট্রনের ঘনত্ব বাড়ে, তাহলে এই যে অক্সিজেন আর হাইড্রোজেন দুটো সমযোজী বন্ধন গঠন করে আছে। আমরা কি জানি যে তড়িৎ ঋণাত্মক মৌলটা ইলেকট্রন জোড়কে নিচের দিকে টানে, কিন্তু এখানে দেখা যাচ্ছে প্লাস আই এফেক্টের জন্য মিথাইল গ্রুপ এই কার্বনের ওপর ইলেকট্রন ডেনসিটি বাড়াচ্ছে, আবার এই কার্বন এই অক্সিজেনের ওপর ইলেকট্রন ডেনসিটিটাকে বাড়িয়ে দিচ্ছে। ফলে এর যদি খিদে না থাকে সে খাবে না, এর যদি এর যদি অভাব না থাকে, তাহলে এই ইলেকট্রন জোড়টাকে নিজের দিকে টানবে না।
তাই কি হয়েছে দেখো, এখানে ইলেকট্রনের ঘাটতি নেই, ইলেকট্রন বেশি আছে, ফলে এই যে বন্ধন জোড়, সেই বন্ধন জোড়ের ইলেকট্রনকে সে কোনোভাবেই নিজের দিকে টানবে না, অর্থাৎ আয়নিক করবে না। ফলে এই যে OH বন্ধনটা কি হয়ে যাবে, স্ট্রং হয়ে যায়, যার জন্য OH বন্ধনটা ভেঙে H+ নির্গত হবে কম। তাই কিন্তু এর পিকে ভ্যালুর মানটা অনেকটা বেশি, যার জন্য এটা হয়ে যাবে উইক অ্যাসিড। ক্লিয়ার? এবারে দেখো এখানে ক্লোরিন আছে, যেটা -I এফেক্ট দেখাবে। -I এফেক্ট দেখানো মানে কি, ইলেকট্রন জোড়টাকে নিজের দিকে টানবে, ফলে এই কার্বন তার যে ইলেকট্রনের যে চাহিদা সেটা বেড়ে যাবে, তার কাছ থেকে তো ক্লোরিন নিয়ে নিচ্ছে ইলেকট্রন জোড়, ফলে এর চাহিদা বেড়ে যাচ্ছে। এ তখন টান দেবে কার ওপর, পার্শ্ববর্তী কার্বনের ওপর টান দেবে, ফলে পার্শ্ববর্তী কার্বন ঠিক একই রকমভাবে টান দিবে এই কার্বন অক্সিজেন বন্ধন যেটা আছে তার ওপর টান দেয়। ফলে অক্সিজেনের ইলেকট্রন ঘাটতি যখন আবার বেড়ে যাচ্ছে, তখন এই অক্সিজেন হাইড্রোজেন যে সমযোজী বন্ধন তার ইলেকট্রন জোড়কে নিজের দিকে টানবে, ফলে খুব সহজেই এই OH সমযোজী বন্ধনটা আয়নিক হয়ে যায়। আয়নিক হয়ে যাওয়ার জন্য সহজেই কিন্তু H বেরিয়ে যায়, OH ভেঙে গিয়ে H বেরিয়ে যাবে সহজেই, যার জন্য এর পিকে ভ্যালুর মানটা দেখো অনেক কম দেওয়া আছে। আর এটা সহজে যেহেতু H+ দিচ্ছে, তাই এটা হয়ে যাবে স্ট্রং অ্যাসিড। এই দুজনের তুলনা যদি করি তাহলে এটা উইক অ্যাসিড হচ্ছে, এটা স্ট্রং অ্যাসিড হচ্ছে। আশা করি জিনিসটা ক্লিয়ারভাবে বোঝা গেল। এখানে দ্বিতীয় যে কোশ্চেনটা আমরা আলোচনা করছি, হ্যালো অ্যাসিডের আমরা হচ্ছে একটা ক্রম দেওয়া আছে, যে তাদের অ্যাসিডিটি ক্রমটা দেওয়া আছে, অ্যাসিডিক অর্ডারটা দেওয়া আছে। এইটাকে আমাদের প্রপার যে ইন্ডাকটিভ এফেক্ট দ্বারা ব্যাখ্যা করতে হবে। তাহলে ব্যাখ্যা করার শুরুতেই আমরা প্রথমেই ইন্ডিভিজুয়ালি এই যে তোমার হ্যালো অ্যাসিডিক অ্যাসিড সেইগুলোকে আমরা লিখে নেব। লিখে দিলাম। এবারে দেখো এখানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এদের ইলেকট্রন নেগেটিভিটির যে অর্ডার, সেই অর্ডারটা আমরা জানি সবাই। ফ্লোরিন বেশি, তারপর ক্লোরিন, তারপর হচ্ছে ব্রোমিন, তারপরে হচ্ছে আয়োডিন। ক্লিয়ার হলো? এবারে এদের যেহেতু যে -I এফেক্ট আছে, তাই -I এফেক্টের যে ক্রম, -I এফেক্টের যে প্রভাবটা, সেই প্রভাবের যদি ক্রম আমরা দেখি, তাহলে ফ্লোরিনের বেশি, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর হচ্ছে আয়োডিন। ঠিক আছে? তাহলে ফ্লোরিন বেশি পরিমাণ ইলেকট্রনটাকে কি করবে, ইলেকট্রন জোড়টাকে নিজের দিকে টেনে রাখে, ফলে এইখানে যে OH বন্ধন, সেই OH বন্ধনের তোমার হচ্ছে যে কোভ্যালেন্ট বন্ড যেটা ছিল OH, সেটা ইজিলি ভেঙে গিয়ে আয়নিক হয়ে H+ দিতে পারে। কিন্তু আয়োডিনের ক্ষেত্রে যদি দেখি, তার যে -I এফেক্ট সেটা তুলনামূলক অনেকটা কম, যার জন্য এই OH বন্ধন কি হয়, অতটা আয়নিক হয় না, যার জন্য H+ খুব কম পরিমাণ দেয়। এই কারণেই কিন্তু আমরা ফ্লোরিন যে তোমার অ্যাসিটিক অ্যাসিড আছে, ফ্লোরিন অ্যাসিটিক অ্যাসিড, সে তার যে অ্যাসিডিটি সেইটা অনেকটাই বেশি হচ্ছে এই আয়োডিনের থেকে। আর মাঝেরগুলো তো যে ক্রম দেওয়া আছে সেইভাবে হবে একই রকমভাবে, ঠিক আছে, সেই ক্রম অনুযায়ী ঘটেছে। এখানে মেনলি -I এফেক্টের প্রভাবের জন্যই ঘটনাটা ঘটেছে। যদি আমরা পিকে ভ্যালু মানগুলো দেখি, তাহলে ফ্লোরো অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে পিকে ভ্যালুর মান 3.1 হয়, আর ক্লোরো অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে পিকে ভ্যালুর মানটা হয়ে যায় 2.8, আর সরি এটা হয়ে যাবে 2.7। তারপর হচ্ছে ব্রোমো অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে পিকে ভ্যালুর মানটা হয়ে যায় 2.9, আর আয়োডো অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে পিকে ভ্যালুর মানটা হয়ে যাবে 3.1। অর্থাৎ পিকে ভ্যালুর মান দেখেও কিন্তু আমরা বুঝতে পারছি যে পিকে ভ্যালুর মান সব থেকে কম হচ্ছে ফ্লোরো অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে, কার তুলনায়, আয়োডো অ্যাসিডের থেকে,
যার জন্য এই ক্রমটা এই রকম হয়েছে। এখানে দেখো এই যে আমাদের কোশ্চেনটা দেওয়া আছে তাদের অ্যাসিডিক ক্রমটা লিখতে হবে। তো এখানে অ্যাসিডিক ক্রম দেখার আগে প্রথমে আমরা দেখে নেব এদের যে স্ট্রাকচারগুলো হয় যেভাবে আমরা আঁকতে পারি, ঠিক আছে, সরলীকরণভাবে সেই স্ট্রাকচারগুলো প্রথমে আমরা এঁকে নেব আমাদের সুবিধার্থে। এদের স্ট্রাকচারগুলো আমরা এঁকে নিলাম। এবারে যেহেতু ক্লোরিন রয়েছে, ক্লোরিন তড়িৎ ঋণাত্মক একটা পরমাণু, এরা হচ্ছে কি মাইনাস আই এফেক্ট দেখায়। ক্লোরিন কি দেখায়? মাইনাস আই এফেক্ট, নেগেটিভ ইন্ডাকটিভ এফেক্ট দেখাবে, ঠিক আছে, এই গ্রুপ ক্লোরিনটা, ঠিক আছে। দেখো এবারে ক্লোরিনের সংখ্যা দেখো, এখানে যে কার্বক্সিলিক গ্রুপ আছে টোটাল, যে এই কার্বক্সিলিক গ্রুপ, সেই কার্বক্সিলিক গ্রুপের তোমার হচ্ছে আলফা পজিশনে ক্লোরিন একটা আছে এর ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে এ কিভাবে টানবে? এ একটাই টানবে, অর্থাৎ একজনে যতটা টানার প্রয়োজন। তো আমি যদি ক্লোরিনকে একটা ব্যক্তি হিসেবে ধরে নিই তাহলে একজনে টানবে, ঠিক আছে, এই ইলেকট্রন জোড়টাকে। ফলে এইখানে টানটা কোথায় অনুভব হবে? একদম পরপর চলে যাবে, ঠিক আছে, একজন টানছে। ফলে এখানে অক্সিজেন হাইড্রোজেনের মধ্যে আয়নিক ক্যারেক্টার সৃষ্টি হচ্ছে। এবারে দুজন যদি টানে তাহলে কি হবে? দুজনের টান অনুভব হবে। তাহলে এখানে OH এর যে কোভ্যালেন্ট বন্ড আয়নিক হলো সেটা অধিক পরিমাণ হলো একটার তুলনায়। একজনের যে ক্ষমতা, দুজনের তো ক্ষমতা বেশি হবে, ফলে এই বন্ধনটা আরও বেশি লুজ হয়ে যাবে। এবারে তিনটার ক্ষেত্রে যদি দেখি তাহলে টানটাও কি হবে? তিন হয়ে যাবে, তিনজনের টান। তাহলে এখানে দেখো প্রথমটা আর শেষটা আমরা দেখছি, মিডিলটা তো সেম হবে, মানে মডারেট হয়ে যাবে। তো এখানে একজন যে পরিমাণ শক্তিতে টানলে এই OH এর মধ্যে আয়নিক ক্যারেক্টার সৃষ্টি হবে, তো তিনজনে যদি টানে তাতে বেশি পরিমাণ আয়নিক ক্যারেক্টার সৃষ্টি হবে। ফলে সহজেই H+ এখান থেকে বেরিয়ে যেতে পারে, ঠিক আছে। এই একের তুলনায় এই তিনের ক্ষেত্রে H+ ইজিলি বেরোবে। এবারে এই দুটোর মধ্যে যদি তুলনা করি তাহলে এই একটার তুলনায় দুটো ক্লোরিন বেশি পরিমাণ টানবে। ফলে এদের হচ্ছে OH বেরিয়ে যাওয়ার প্রবণতা একের থেকে বেশি হয়। ফলে অ্যাসিডিক অর্ডার হিসেবে যদি দেখি, অর্থাৎ OH যে বন্ধন ব্রেক হওয়ার প্রবণতা, ঠিক আছে, সেই প্রবণতা যদি দেখি তাহলে একের হচ্ছে তুলনামূলক কম হবে দুইয়ের থেকে, আবার দুইয়ের থেকে তিনেরটা হচ্ছে অনেক বেশি হবে। আর যদি H+ আয়ন দেওয়ার প্রবণতা দেখি, অর্থাৎ অ্যাসিডিক ক্যারেক্টার যদি দেখি, তাহলে আমরা এদের অর্ডারটা কি দেখব? একেরটা কম, দুইয়েরটা বেশি, তারপর তিনেরটা আরও বেশি। এই রকমভাবে আমাদের ক্রমটা হয়ে যাবে। ক্লিয়ার? কথাটা বুঝতে পারলে? তাহলে আমরা এখানে লিখে দিতে পারি CCl2 COOH, এটা কম হবে, তারপরে Cl2 CH তারপরে হবে Cl3 COOH, ঠিক আছে। এদের যদি আমরা পিকে ভ্যালুর মান দেখি তাহলে আমরা দেখব এখানে পিকে ভ্যালুর মানটা হয়ে যাবে 0.65, আর এর ক্ষেত্রে পিকে ভ্যালুর মানটা হয়ে যাবে 1.29, আর এখানে পিকে ভ্যালুর মানটা হয়ে যাবে 2.686। এবারে তোমাদের মনে কোশ্চেন আছে, স্যার এতগুলো পিকে ভ্যালুর মান কেমন করে মনে রাখবো? তোমাদের পিকে ভ্যালুর মান মনে রাখার দরকার নেই, এইটা বোঝানোর জন্য পিকে ভ্যালুটা দিলাম। আর তোমাদের যদি কোনো কোশ্চেনে পিকে ভ্যালুর মান দিয়ে বলা থাকে তাহলে তোমরা সেই পিকে ভ্যালুর মানকে ধরে জিনিসটাকে প্রপার রিজন ধরে সেটাকে ব্যাখ্যা করতে হয়। ঠিক এই যে আমরা করলাম ব্যাখ্যা, এর মতোই করে যদি আমরা +I এফেক্ট দিয়ে যদি ব্যাখ্যা করি সেই ক্ষেত্রে কিন্তু উল্টো ব্যাপার ঘটবে। সেইটা একটা তোমরা দেখে নাও, উদাহরণটা দেখলে জিনিসটা তোমরা ক্লিয়ারভাবে আরও ব্যাখ্যা করতে পারবে। দেখে নাও। এখানে CH3 কি +I এফেক্ট দেখাবে, CH3, তাই তো, +I দেখাচ্ছে।
তাহলে একটার ক্ষেত্রে একটা প্লাস আই দেখাচ্ছে, ফলে ইলেকট্রন ডেন্সিটিটাকে কোথায় নিয়ে যাচ্ছে, অক্সিজেনের দিকে নিয়ে যাচ্ছে, ফলে এই বন্ধনের যে আয়নিক ক্যারেক্টার সেটা অনেকটা কমে যাচ্ছে। ঠিক আছে, এবারে দুটোর ক্ষেত্রে দুটো যাচ্ছে এখানে, তাই না, দুটো এভাবে যাচ্ছে, ফলে ইলেকট্রন ডেন্সিটি বেশি পরিমাণ যাচ্ছে, ফলে এই ওইচ বন্ধনের যে স্টেবিলিটি সেইটা আস্তে আস্তে ইনক্রিজ করছে। তিনটের ক্ষেত্রে তিনটে যাবে ইলেকট্রন ডেন্সিটি, ফলে এখানে এই যে বন্ধনটা একদম ভাঙবেই না বললে চলে, কারণ ভাঙার প্রয়োজন হবে না, কারণ অক্সিজেন ইলেকট্রনের ঘাটতিটা পূরণ করে নিচ্ছে এই প্লাস আই এফেক্টযুক্ত গ্রুপগুলো, মিথাইল গ্রুপগুলো এখানে ইলেকট্রন ডেন্সিটি বাড়িয়ে দিচ্ছে, ফলে ওইচ বন্ধনের কোভ্যালেন্ট বন্ডের প্রবণতাটাই বেশি থাকবে। কিন্তু যখন একটার ক্ষেত্রে দেখব তখন কিন্তু তিনটার তুলনায় অনেকটা বেশি পরিমাণ আয়নিক অবস্থায় থাকে ওএইচ, যার জন্য এর হচ্ছে পিকে ভ্যালুর মানটা যেটা হয় সেই পিকে ভ্যালুর মানটা হয়ে যাবে 4.76, আর এর পিকে ভ্যালুর মানটা হয়ে যায় 5.05, এর পিকে ভ্যালুর মানটা হয়ে যাবে তখন হচ্ছে তোমার হচ্ছে 4.86। ঠিক আছে, সরি এটা 4.86 হবে, আর এটা হয়ে যাবে 5 পয়েন্ট সামথিং একটা হয় আর কি। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে পিকে ভ্যালুর মান যার বেশি সে উইক হবে, তাহলে এটা হয়ে যাবে উইক। আমরা যদি এটা 1 নাম্বার দিয়ে দিই, এটা 2 নাম্বার আর এটা 3 নাম্বার দিয়ে দিই, তাহলে আমাদের অর্ডারটা কি হবে, অর্ডারটা এই রকম হবে, 1 অ্যাসিডিক ক্যারেক্টার বেশি 2-এর থেকে, তারপরে 3। দেখো এই যে আমরা করলাম এটা আই এফেক্ট দিয়ে, ঠিক মাইনাস আই এফেক্ট দিয়ে তার উল্টো ঘটনা ঘটেছে। আশা করি জিনিসটা বোঝা গেল। আমরা এতক্ষণ যে সমস্ত উদাহরণগুলো করলাম সেইখানে কার্বক্সিলিক অ্যাসিডের যে স্টেবিলিটি, কার্বক্সিলিক অ্যাসিড সাধারণত ভেঙে কি হয়, এই যে কার্বক্সিলিক অ্যাসিড তা ভেঙে গিয়ে এইচ প্লাস দেবে, ফলে সিওও মাইনাস হয়, একটা তোমার অ্যানায়ন ফর্মেশন করবে আর এইচ প্লাস দেয়। এই অ্যানায়নের স্টেবিলিটি যার ক্ষেত্রে বেশি হবে সে বেশি অ্যাসিডিক হবে, আর যার ক্ষেত্রে অ্যানায়নের স্টেবিলিটি কম হবে সে হচ্ছে কম অ্যাসিডিক হবে। তো অ্যানায়নের স্টেবিলিটি বাড়ার সাথে সাথে এইচ প্লাস দান করার প্রবণতাটা বেড়ে যায়। এবারে এই যে কার্বক্সিলিক গ্রুপ তার সাথে যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ অর্থাৎ নিজের দিকে টানা, অর্থাৎ যে গ্রুপ মাইনাস আই এফেক্ট দেখাবে সেই সমস্ত গ্রুপ যদি রেখে দিই, তাহলে কিন্তু এই যে কনজুগেট যে বেস, এই বেসের স্টেবিলিটিটা কি হবে, কনজুগেট বেসের স্টেবিলিটিটা তোমার হচ্ছে বাড়তে থাকে। ঠিক আছে, ফলে কনজুগেট গ্যাসের স্টেবিলিটিটা বাড়ে মাইনাস আই এফেক্টের জন্য। ঠিক আছে, এবারে যখন হচ্ছে তোমার ইলেকট্রন ডোনেটিং গ্রুপ অর্থাৎ যেটা প্লাস আই এফেক্ট দেখায় সেই গ্রুপ যুক্ত থাকে, তখন কিন্তু এই যে অ্যানায়নের স্টেবিলিটি সেটা কিন্তু আনস্টেবল হয়ে যায়, আনস্টেবল হয়ে যাবে, আর এটা হয়ে যাবে স্টেবল। ঠিক আছে, তাহলে কনজুগেট আয়নের যদি স্টেবিলিটি আমরা লিখে দিচ্ছি, কনজুগেট আয়ন স্টেবিলিটি যত বাড়ে, ঠিক আছে, আয়নের স্টেবিলিটি বাড়লে সেটাকে আমরা বলে দেব স্ট্রং অ্যাসিড, আর কনজুগেট আয়নের স্টেবিলিটি যদি কমে তখন তাকে আমরা বলে দেব উইক অ্যাসিড। আশা করি পুরো ব্যাপারটাই তোমাদের কাছে একদম জলের মতো ক্লিয়ার হয়ে গেল। ক্লিয়ার? তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিওর জন্য চোখ রাখবে। ওকে, থ্যাংক ইউ।